দর্শক মন্ডলী, প্রকৃতি এবং পরিবেশ নিয়ে আমাদের নিয়মিত অনুষ্ঠান আমার পৃথিবী দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আমাদের আজকের অনুষ্ঠান ধারণ করতে আপনারা দেখতেই পাচ্ছেন যে একটি সড়কের উপরে, এবং আমাদের দেশ যে অত্যন্ত জনবহুল একটি দেশ সেটি বুঝবার জন্য আমাদের চারপাশে তাকানোই যথেষ্ট। এই যে অতি জনবহুল একটি দেশে আমরা বসবাস করি, জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে আমাদের প্রকৃতি এবং পরিবেশের উপরে চাপ বাড়ে, এবং একই সাথে বর্জ্যের বোঝা বাড়ে। আমাদের পরিবেশের উপরে নানা রকম বৈরী প্রভাব স্পষ্ট হয়ে ওঠে। কেউ কেউ অবশ্য বলেন যে জনসংখ্যা কেবল বোঝা নয়, জনসংখ্যা একই সাথে সম্পদ হতে পারে, এবং সেই সম্পদ একটি দেশের জন্য কল্যাণকরও হতে পারে। চলুন আজকের এই আলোচনায় আমরা বিশেষজ্ঞদের কাছ থেকে জানার চেষ্টা করি এই জনসংখ্যা এবং পরিবেশের আন্তঃসম্পর্কটা কেমন, এবং এই জনসংখ্যা কতটুকু পরিবেশের জন্য বোঝা না হয়ে একই সাথে সম্পদ হিসেবেও পরিগণিত হতে পারে। পরিবেশে মানুষ কেবল টিকে থাকতে চায় না, বরং তার বুদ্ধি, সহজাত প্রবৃত্তি আর বোধ শক্তিকে কাজে লাগিয়ে সে প্রতিনিয়ত প্রকৃতিকে বশ করবার চেষ্টা চালায়। জীবনধারণের তাগিদে তাকে ব্যবহার করতে হয় মাটি, পানি, বায়ু আর অবারিত বনজ সম্পদ। কিন্তু প্রকৃতির এই সম্পদ ব্যবহারের একটি অনিবার্য অনুষঙ্গ হল বর্জ্য উৎপাদন। মানুষের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। এখন কেবল প্রাকৃতিক সম্পদ সংগ্রহই যথেষ্ট নয়, কৃত্রিমভাবে তৈরি করতে হচ্ছে নিত্য নতুন ভোগ্যপণ্য। আর এই অন্তহীন কর্মযজ্ঞের হাত ধরেই পরিবেশে নেমে আসছে দূষণ। বাস্তবতা হল, মানুষের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে যেমন সম্পদের আহরণ বাড়ে, ঠিক তেমনিভাবে প্রকৃতির ওপর দূষণের বোঝাও ভারী হতে থাকে। এই দুষ্টচক্রই আজ আমাদের পরিবেশকে এক চরম সংকটের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। পৃথিবী জুড়েই জনসংখ্যা অতীতের যে কোনো সময়ের তুলনায় অতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশেও জনসংখ্যা দ্রুত বাড়ছে। ইতিমধ্যে বাংলাদেশের জনসংখ্যা 17 কোটি ছাড়িয়ে গেছে। বর্ধিত জনসংখ্যার চাপে প্রতিবছর চাষযোগ্য কৃষি জমি কমে যাচ্ছে, জলাভূমি, বনভূমি উজাড় হচ্ছে। সাথে সাথে বর্জ্যের বিস্তৃতিও বাড়ছে, ফলে জলাশয়, নদ নদীর পানি, মাটি ব্যাপকভাবে দূষিত হচ্ছে। প্রকৃতির সম্পদ সংকুচিত হচ্ছে, জীববৈচিত্র্য বিপন্ন হচ্ছে। মানুষ, প্রকৃতি আর জীববৈচিত্র্যের মধ্যে এক অত্যন্ত সূক্ষ্ম ভারসাম্য বিদ্যমান। এই ভারসাম্য রক্ষায় ব্যর্থ হলে মানুষের অস্তিত্বই বিপন্ন হয়ে পড়ে। আজ আমাদের এই পৃথিবী দূষণ আর অব্যবস্থাপনার কারণে বহুমুখী সংকটে জর্জরিত। বৈশ্বিক এই পরিবেশ সংকট আজ আমাদের দেশের জলবায়ু আর আবহাওয়ার আচরণেও স্পষ্ট হয়ে উঠছে। দর্শক মন্ডলী, আমরা কথা বলছি অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমানের সাথে। তিনি আমাদের সবারই পরিচিত মুখ, সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো, দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ। ডক্টর মোস্তাফিজ, আপনার কাছে আমার জানবার বিষয় যে বাংলাদেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে জনঘনত্বের দেশ, এবং প্রতি বর্গ কিলোমিটার এলাকায় 1000-এরও বেশি, কেউ কেউ বলেন 1200-রও বেশি মানুষের বসবাস এই দেশে। তো এই যে ব্যাপক জনঘনত্বের দেশ, এখানে পরিবেশের যতগুলো সম্পদ এবং উপাদান রয়েছে সবগুলোর উপরেই এই মানুষের চাপ তো সক্রিয়, এবং সেটির ব্যবস্থাপনাও সেভাবেই চ্যালেঞ্জিং হয়ে উঠছে। তাহলে এই প্রসঙ্গ আমরা যখন পরিবেশ আলোচনার কথা বলি, আমরা যখন প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার কথা বলি, আমরা যখন জীববৈচিত্র্য সংরক্ষণের কথা বলি, তখন এই প্রসঙ্গটা কেন যেন কম গুরুত্বে অথবা প্রায় অনালোচিত একটি প্রসঙ্গ কেন মনে হয়? এটা ঠিক যে আমাদের দেশের যে চ্যালেঞ্জ, সেটাকে আমরা একটা ব্যতিক্রমী বলতে পারি। কারণ আপনি প্রথমেই যেটা বললেন যে আমাদের এত জনঘনত্ব সম্পন্ন দেশ তো পৃথিবীতে আর নাই। আবার অন্য দিক থেকে পরিবেশের সাথে এই জনঘনত্ব এবং পপুলেশন প্রেশার যেটাকে আমরা বলি, সেইটার একটা অনেক ক্ষেত্রে সাংঘর্ষিক একটা বিষয় আছে। আবার অন্য দিক থেকে এটাই বাস্তবতা, আমাদেরকে এই জনসংখ্যার চাপ নিয়েই আমাদেরকে পরিবেশ বান্ধব উন্নয়ন করতে হবে, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চয়তা দিতে হবে। তো সেদিক থেকে আমাদেরকে এই যে ব্যতিক্রমী যে বৈশিষ্ট্যগুলো আছে সেটাকে আমাদের যখন নাকি আমরা উন্নয়নের কথা চিন্তা করব, তখন এটাকে আমাদের বিবেচনায় রাখতে হবে। এই জনসংখ্যা তো একটা বড় অংশ
দারিদ্র্যের কারণে তাদেরকে এমন সব কাজে যেতে হয় যেটা পরিবেশের সাথে অনেক সময় সাংঘর্ষিকভাবে হয়ে যায়। তো আমরা বন বন উজাড় করে তারপরে সেখানে চাষাবাদ করে, আবার অনেক সময় আমাদের পরিবেশের ক্ষতি করে অনেক সময় উন্নয়ন কাজ হয়। কিন্তু এটাকে এখন আমাদেরকে পরিবেশ বান্ধবভাবে কিভাবে আমরা করতে পারি সেই দিকটাতে আমাদের নিতে হবে, মিটিগেশন, অ্যাডাপ্টেশন এগুলোর মাধ্যমে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে কীভাবে আমরা পরিকল্পিতভাবে আমরা পরিবেশ বান্ধব উন্নয়নটাকে নিয়ে যেতে পারি, নীতিমালা, আমাদের চর্চা, আমাদের প্র্যাকটিস, স্মার্ট এগ্রিকালচার এখানে বিষয়টা আসে, আমাদের কিভাবে আমরা জ্বালানি উৎপাদন করব, ব্যবহার করব, সেই বিষয়গুলো আসে। একই সাথে আমাদের এই পপুলেশনটা যে আমাদের একটা জনমিতিক লভ্যতারও একটা অংশ, সেটি হিসাবেও আমাদের বিবেচনা করতে হবে, এটাকে সমস্যা হিসাবে না দেখে। আমাদের দেশের বিপুল জনসংখ্যা ব্যবস্থাপনা যথাযথভাবে না করা গেলে বৈশ্বিক বৈরী পরিবেশের প্রভাব এবং দেশের ভেতরের পরিবেশ বিপন্নতা এক মহাসংকটের জন্ম দেবে। বাংলাদেশের বিশাল জনসংখ্যা এবং স্বল্প সম্পদের আলোচনার পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন নিয়ে আলোচনায় কর্মক্ষম জনসংখ্যা এবং তার সম্ভাবনা নিয়ে বিশেষজ্ঞগণ সতর্ক আশাবাদও উচ্চারণ করেন। দর্শক মণ্ডলী, আমরা এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগে। আর এখানে আমরা কথা বলবো এই বিভাগের একজন খ্যাতিমান অধ্যাপক ডক্টর মোহাম্মদ মইনুল ইসলামের সাথে। ডক্টর ইসলাম, আপনি আমাদের অনুগ্রহ করে বলুন যে বাংলাদেশে জনসংখ্যা এবং এর সম্পর্কিত যেসব তথ্য বিভিন্ন সময় আমরা বিভিন্ন প্রতিবেদনে দেখি, তার মধ্যে অনেক ক্ষেত্রেই ধারাবাহিকতার অভাব লক্ষ্য করি। আপনি যদি সর্বশেষ এ সংক্রান্ত বিদ্যমান তথ্য যা আছে সেটি আমাদের পরিচিত করে। 1974 সালে আমাদের প্রথম জনশুমারি, যেটাকে আদমশুমারি ছিল, তখন বলা হয়েছিল, তখন প্রথম আদমশুমারিতে জনসংখ্যা ছিল 7,63,98,000 এবং এই জনসংখ্যাটা দ্বিগুণ হয়ে গেছে 2011-র দিকে গিয়ে। আর এখন এসে 2022 সালের যে জনশুমারিটি হলো, তখন আমরা দেখতে পেয়েছি প্রায় 17 কোটির মতো মানুষ, অর্থাৎ 16,98,00,000 মতো। যদিও শুমারির জনসংখ্যা নিয়ে ভাবনা চিন্তা ভিন্নতা রয়েছে, তথাপিও আমরা বলবো যে তখন ছিল 17 কোটি। কিন্তু সে প্রেক্ষাপটে যদি জনসংখ্যার যে বৃদ্ধির হার, সেই বৃদ্ধির হার এখন প্রায় ধরেন 1.12%, যেটি আগে অনেক বেশি ছিল, তাহলে এই হারে যদি চিন্তা করি, তাহলে বর্তমানে এখন জনসংখ্যা 2025 শেষে প্রায় 17,57,00,000 মানুষ রয়েছে এবং এটি দেখা যাবে সামনে 2040 সালে 20 কোটি আপনার 26 লক্ষে পৌঁছে যাবে এবং 2050 সালে যদি চিন্তা করেন তাহলে এই জনসংখ্যাটা হয়ে যাবে প্রায় 21,47,00,000 মতো। জনসংখ্যা বৃদ্ধির হার ক্রমান্বয়ে কমে আসছে, কিন্তু আকার বাড়ছে এবং সেই আকার বাড়ার সাথে সাথে যেহেতু আমাদের দেশটি আয়তনে ছোট আয়তন, এই আয়তনে কিন্তু অনেক মানুষের বসবাস, যার জন্য এখন দেখা যাচ্ছে যে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 1200 মানুষের মতো এখন বসবাস করছে, যেটি কিন্তু অত্যন্ত জনঘন বসতিপূর্ণ। কাজেই জনসংখ্যার সাথে কিন্তু উন্নয়ন জড়িত এবং উন্নয়নকে যদি ভাবেন তাহলে জনসংখ্যার পাশাপাশি তাদের চাহিদাগুলোকে যদি পূরণ করতে হয়, প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হতে হয় এবং সেক্ষেত্রে ধরেন এই জনসংখ্যার যে তাদের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে, তাদের শিক্ষা, বাসস্থান, কর্মসংস্থান, স্বাস্থ্য, এই সামগ্রিক জায়গাগুলো কিভাবে আসলে পরিচালিত হবে, সেটি কিন্তু একটা সঠিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে যেতে হয়। সে প্রেক্ষাপটে যদি মনে করেন তাহলে আমাদের জনসংখ্যায় এখন একটা পরিবর্তন আসছে, বয়স কাঠামোর মধ্যে একটা বড় ধরনের পরিবর্তন আসছে। কিন্তু মোটা দাগে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের বয়স কাঠামোর মধ্যে একটা কিন্তু আশাতীত বা সুন্দর একটা পরিবর্তন আসছে। এই পরিবর্তনটা কি আমরা দেখতে পাচ্ছি, কর্মক্ষম মানুষের সংখ্যা সবচেয়ে বেশি এখন বাংলাদেশে এবং দক্ষিণ এশিয়ার যদি প্রেক্ষাপটে ভাবেন তাহলে বাংলাদেশ এবং ভারত এই দুটো দেশেই দেখা যাচ্ছে সবচেয়ে বেশি কর্মক্ষম মানুষ রয়েছে। এই কর্মক্ষম মানুষ কারা? যারা হচ্ছে 15 থেকে 64 বছর বয়স্ক যে মানুষগুলো রয়েছে, তারাই দেখা যাচ্ছে প্রায় 65.21% মানুষ কিন্তু এখন এই কাঠামোর মধ্যে বিরাজ করছে। বয়স কাঠামোর পরিবর্তনের কারণে জন্মহার এবং মৃত্যুহার হ্রাস পাওয়ার কারণে যে অনুকূল পরিবেশ তৈরি হয়েছে, এই কর্মক্ষম মানুষদেরকে ব্যবহার করে যদি
বিদ্যমান অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও বেশি ত্বরান্বিত করা যায়, তাহলে এটিকে বলা হয় জনমিতিক লভ্যাংশ, যেটিকে ইংরেজিতে বলা হয়ে থাকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। এবং এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের প্রথম ফেজ, মানে ফার্স্ট, আমি বলবো যে প্রথম ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এবং আরেকটি হচ্ছে দ্বিতীয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। যখন এই কর্মক্ষম মানুষের সংখ্যা বেশি থাকে তখন আমাদের এটি তৈরি হয়। কিন্তু এর পরবর্তীতে বয়স্ক মানুষের সংখ্যাও কিন্তু আমাদের বাড়ছে, এবং দেখা যায় বাংলাদেশে প্রতি 10 জনের একজন মানুষ এখন 60-এর ঊর্ধ্বে রয়েছে। 2027 সালের দিকে আমাদের দেখা যাবে 7%-এর উপরে মানুষ হয়ে যাবে 65-র ঊর্ধ্বে। আমরা বয়স্ক সমাজের দিকে ধাবিত হব, এবং 2047 থেকে 49 সালের দিকে আমরা একদম জাপানের মতো বয়স্ক সোসাইটি সমাজে রূপান্তরিত হয়ে যাবে। এর সাথে 4টি বড় চলক জড়িত, এগুলোকে আমরা বলি হুইল। এই হুইলগুলি, একটি হচ্ছে বয়স কাঠামো, দ্বিতীয়ত হচ্ছে শিক্ষা, তৃতীয়ত হচ্ছে স্বাস্থ্য, এবং চতুর্থত হচ্ছে অর্থনীতির যে এবং নীতি কাঠামো বা সুশাসনের যে জায়গাটি রয়েছে। এই প্রত্যেকটি চাকা যদি সুন্দরভাবে কাজ করে তাহলেই হবে। আপনার শিক্ষায় বিনিয়োগ করতে হবে, আপনার স্বাস্থ্যে বিনিয়োগ করতে হবে, আপনার কর্মসংস্থান তৈরি করতে হবে। প্রতি বছর শ্রমবাজারে প্রায় 20 লক্ষাধিক মানুষ শ্রমবাজারে আসছে। আমি তাদের জন্য পর্যাপ্ত যদি জব বা চাকুরি, যদি কর্মসংস্থান যদি তৈরি করতে না পারি, তাহলে কিন্তু এরা বেকার থাকবে। জনসংখ্যার অধিকাংশ তরুণ এবং প্রায় 65% কর্মক্ষম মানুষ হওয়ায় বাংলাদেশ তার উন্নয়ন পরিক্রমায় জনমিতিক লভ্যাংশ বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পেতে পারত। অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন আর সাধারণ মানুষের সচ্ছলতা নিশ্চিত করা গেলে শিক্ষা, স্বাস্থ্য এবং স্যানিটেশন ব্যবস্থার ব্যাপক উন্নতির মাধ্যমে একটি সুস্থ ও সুন্দর জীবন নিশ্চিত করা সম্ভব হতো। কিন্তু এই লক্ষ্য অর্জনে প্রয়োজন ছিল মানসম্মত শিক্ষা আর স্বাস্থ্য খাতে ব্যাপক বিনিয়োগ। কারণ একমাত্র সুস্থ, শিক্ষিত এবং আধুনিক প্রযুক্তিতে দক্ষ তরুণ প্রজন্মই প্রকৃত জনসম্পদ হিসেবে বিবেচনা করা হয়। জনমিতিক লভ্যাংশ পাওয়ার জন্য যে 4টি মূল শর্ত বা চালক রয়েছে, সেদিকে যথেষ্ট মনোযোগ না দিলে এই সোনালী সুযোগ আমাদের হাতছাড়া হয়ে যেতে পারে। বিশ্বে এমন অনেক উদাহরণ আছে যেখানে রাষ্ট্রগুলো এই সুযোগ হেলায় হারিয়েছে। এখন যে জনসংখ্যা নিয়ে আমরা কথা বলছি এবং তার যে বৃদ্ধি হার, তার যে প্রকরণ আপনি আমাদের বললেন, সেটি যদি কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রার দিকে আমরা ধাবিত করতে না পারি, বা এর যে জনমিতিক লভ্যাংশের কথা আপনি বললেন, সেটি যদি আমরা যথাযথভাবে কাজে লাগাতে না পারি, তাহলে পরিবেশের উপরে তার প্রভাবটা ঠিক কি হতে যাচ্ছে বলে আপনার অনুমান? আমি আশাবাদী মানুষ হতে চাই, কিন্তু কখনো কখনো যেহেতু জনবিজ্ঞান নিয়ে কাজ করি এবং সে প্রেক্ষাপটে আমি কিন্তু পৃথিবীর কিছু কিছু দেশের এক্সাম্পল দিয়েই আমি বাংলাদেশটাকে দেখতে চাই। আপনি দেখেন শ্রীলঙ্কা একটা দেশ, তারা কিন্তু শিক্ষার হার অনেক বেশি, স্বাস্থ্য সূচকে অনেক ভালো, কিন্তু তারা কিন্তু জনমিতিক লভ্যাংশের সময়টা তারা ব্যবহার করতে পারেনি। কারণ ওই সময় তাদের রাজনৈতিক পরিস্থিতিটা ভালো ছিল না, কর্মসংস্থান সেভাবে তখন তৈরি করা সম্ভব হয় নাই। তারা সেই প্রথম ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের অর্জনটা করতে পারে। এখন তাদের বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে গেছে। আমাদের দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে আপনি যদি আফ্রিকার কথা, দক্ষিণ আফ্রিকার কথা বলেন, তারাও কিন্তু আমাদের অনেক আগে এই জন্মহার মৃত্যুহার কমিয়ে এনেছে, ফেভারেবল ছিল। কিন্তু ওই সময় দেখা যাচ্ছে সুনীতির অভাবে, যেমন কর্মসংস্থান ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কৃষ্ণ সাদা এবং শ্বেতবর্ণ, তাদেরও একটা আনইকুয়াল ডিস্ট্রিবিউশন, জব মার্কেটে তারা ঢুকতে পারে না ঠিকমতো, কাজের তখন একটা বাধা ছিল, ওইটার জন্য তারা কিন্তু সুবিধা নিতে পারেনি। আমার দেশের ক্ষেত্রে যেটা আপনি আমাকে বললেন, আমি দেখতে পাচ্ছি যে আমি আশাবাদী হতে চাই। আমার ইয়ত আছে, এই ইয়তদেরকে আমি কাজে লাগাবো। যদি আমি কাজে লাগাতে না পারি, যেমন আমি দেখতে পাচ্ছি যে সার্বিক বেকারত্বের হার কম, কিন্তু যুব বেকারত্বের হার দ্বিগুণের বেশি রয়েছে। কাজে এরকম একটি বাস্তবতায় এই যুবদের মধ্যে একটা অসন্তোষ তৈরি হওয়ার সুযোগ রয়েছে। এই যে জুলাই অভ্যুত্থান বা যে গণ আন্দোলনটা তৈরি হলো, এর পিছনে কিন্তু বড় ধরনের একটা ডিসকন্টেন্ট ছিল এই যুবদের মধ্যে, এবং এটার একটা প্রভাব কিন্তু পড়েছে এখানে। এবং ভবিষ্যতে আমি যদি মনে করি যে এই রিসোর্সটাকে যদি আমি কাজে লাগাতে না পারি, সদ্ব্যবহার করতে না যদি পারি, এবং সঠিক গুরুত্ব যদি আমি এখন না দিই, ভবিষ্যতে একটা জনমিতিক বিপর্যয় ঘটার সমূহ সম্ভাবনা রয়েছে। জনসংখ্যার যে পিরামিড যদি লক্ষ্য করেন, এই জায়গাটা একটা বড় ধরনের চাপ তৈরি হবে, এবং আমরা দেখা যাবে উন্নত দেশ হওয়ার আগেই কিন্তু এক ধরনের জনমিতিক বার্ডেনের মধ্যে বা পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের দরকার এখন সুনীতিগুলো নেওয়া, জনসংখ্যাকে উন্নয়নের কেন্দ্রবিন্দুতে রেখে জনসংখ্যার যে উপগোষ্ঠীগুলো রয়েছে তাদের যে সুরক্ষাহীনতা রয়েছে সেই জায়গাগুলোকে চিহ্নিত করে কর্মকৌশল নেওয়া। আমাদের যে পঞ্চবার্ষিক পরিকল্পনার কথা বলেন, আমাদের যে জনসংখ্যা নীতির কথা বলেন, এগুলো
তো বাস্তবায়নে যেতে হবে। আমাদের অনেক সুন্দর সুন্দর কথা রয়েছে, কিন্তু এগুলো বাস্তবায়নের যে যাওয়ার জন্য যে ধরনের কর্ম দরকার সেই জায়গাগুলোতে ভাবনা চিন্তা করতে হবে। দুর্ভাগ্যজনকভাবে আজ আমাদের গ্রামাঞ্চলে কাজের সুযোগ সংকুচিত হচ্ছে। এর ওপর যুক্ত হয়েছে জলবায়ু পরিবর্তনের অভিঘাত, যার ফলে শহরমুখী মানুষের ঢল দিন দিন বাড়ছে। সমাজের এই ক্রমবর্ধমান সম্পদ বৈষম্য আর সুযোগের অভাব চারিদিকে এক অস্থিরতা ছড়িয়ে দিচ্ছে। জনসংখ্যার দ্রুত বৃদ্ধি এবং পরিবেশ ব্যবস্থাপনার চ্যালেঞ্জের পাশাপাশি বাংলাদেশে অতি দ্রুত নগরায়ন সম্প্রসারিত হচ্ছে। এশিয়া জুড়েই এ প্রবণতা স্পষ্ট, কিন্তু বাংলাদেশে নগরায়ন ঘটছে প্রায় পরিকল্পনাহীনভাবে। কেবল বৃহত্তর ঢাকা নগরের জনসংখ্যা প্রায় 3,66,00,000। দেশের মোট আয়তনের প্রায় 1% জুড়ে ঢাকা মহানগরী গড়ে উঠলেও ঢাকায় বাস করে দেশের প্রায় 20% মানুষ। গত এক দশকে ঢাকার প্রায় 43,200 একর জলাভূমি বিলীন হয়েছে। ঢাকা ও এর আশেপাশের প্রাকৃতিক বনভূমি প্রায় সম্পূর্ণ হারিয়ে গেছে। ইতিমধ্যে ঢাকা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনবহুল নগরীর খেতাব অর্জন করেছে। ঢাকার এই বিপুল জনসংখ্যার মধ্যে প্রায় 40 লক্ষ মানুষ বস্তিতে বসবাস করে। ফলে পয়ঃনিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, পরিষ্কার পানি সরবরাহ, মানসম্পন্ন আবাসন ঘাটতি এ শহরে প্রবল। তাহলে এই বাস্তবতাকে মেনে নিয়ে আমাদের উন্নয়ন পরিকল্পনা এবং আমাদের যে সমস্ত উন্নয়ন ভাবনা সেটি কেন্দ্রীভূত হওয়া উচিত। সবচেয়ে বড় যে পূর্ব শর্তটি তৈরি হওয়া দরকার সেটি হচ্ছে এই যে তরুণ জনসংখ্যা, যাকে হতে হবে উপযুক্তভাবে দক্ষ এবং শিক্ষিত। সেটি শুধু কাগজের শিক্ষার কথা নয়, এটি তারা প্রায়োগিক শিক্ষার জন্য যেন উপযোগী হয়। সেই জায়গাটিতে তো আশাপ্রদ খুব বেশি কিছু আমরা করতে পেরেছি। এটা ঠিক যে আমাদের যে জনমিতিক লভ্যতার যে উইন্ডোটা, এই সুযোগের জানালাটার প্রায় অর্ধেক আমরা ক্রস করে ফেলেছি। আর 15-20 বছর আছে, তারপরে আমাদের যে যে সিনিয়র সিটিজেন যারা বয়স 60 বছরের বেশি শ্রমবাজারে থাকবেন না, তাদের সংখ্যাটা আরও দ্রুত হারে বাড়তে থাকবে। সো এই সময়টাকেই আমাদের কাজে লাগাতে হবে, যাতে আমাদের যে ডিপেন্ডেন্সি রেশিওটা যখন বাড়বে তখন যাতে এটা আমাদের একটা বোঝা হয়ে না যায়। আমরা যাতে এমন উৎপাদন করতে পারি, এমন বন্টন করতে পারি, যাতে একটা অন্তর্ভুক্তিমূলক একটা উন্নয়ন আমরা করতে পারি, যেখানে নাকি বয়স্ক যারা আছেন, যারা নিজেরা শ্রম এখন দিচ্ছেন, কিন্তু পরবর্তীতে যাদের সমাজের উপরে তাদের একটা ডিপেন্ডেন্স হয়তো বাড়বে। তো সেই দিকটা লক্ষ্য রেখে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে কিভাবে আমরা এটাকে কাজে লাগাতে পারি। আপনি বলেছেন ঠিকই যে আমাদের তাহলে একটা ভালো মানসম্মত শিক্ষার আমাদের প্রয়োজন আছে, আমাদের দক্ষতার প্রয়োজন আছে। এই যে আমরা এখন এলডিসি থেকে গ্র্যাজুয়েট করে যাব, আমাদের তো ক্রমান্বয়ে আমাদের এই প্রতিযোগিতা সক্ষমতার উপরে অনেক চাপ আসবে আমাদের, এবং এইটার সাথে পরিবেশ বান্ধব একটা উন্নয়নেরও চাপ আসবে। কারণ বাইরের অনেক কনজিউমার যারা আছেন, তারা পরিবেশ বান্ধবভাবে যদি এটার উৎপাদন না হয় তাহলে তারা সেটা গ্রহণ করেন না। আমাদের যে বায়ু দূষণ, আমাদের যে শব্দ দূষণ, আমাদের যে ধরনের পরিবেশের যে নেতিবাচক প্রভাবগুলি আমাদের শিশুদের উপর পড়ছে, আমাদের বাচ্চা কাচ্চাদের উপর পড়ছে, এইটার ফলে তো দেখা যাচ্ছে যে রোগ বালাই এগুলো বাড়ছে, সুস্থভাবে গড়ে উঠতে পারছে না। সো জনমিতিক ডিভিডেন্ডটাকে যদি কাজে লাগাতে হয় তাহলে তো সুস্থ একটা যুবশক্তি আমার লাগবে, সুস্থ একটা কর্মশক্তি আমার লাগবে। সেই জায়গাটাতেই আমাদেরকে পরিবেশকে আমাদের একটা বড় অনুঘটক ড্রাইভার হিসাবে আমাদের এই উন্নয়নের ক্ষেত্রে নিতে হবে। সেইটা যদি করতে যাই তাহলে আমার এই জনমিতিক ডিভিডেন্ডকে কাজে লাগানোর সাথে পরিবেশ বান্ধব উন্নয়নের যেসব অনুঘটক আছে সেটা আমার একটা ভালো নগরায়ন হতে পারে, সেটা আমার কার্বন নিঃসরণ এটা কমানো, আমার যে এনার্জি পলিসি, সেই এনার্জি পলিসিতে নবায়নযোগ্য যে শক্তি সেটা বৃদ্ধি করা, এই বিষয়গুলোও আমার নিয়ে আসতে হবে। পরিবেশ বিপন্ন হলে এই জনগণের যে বাড়তি চাপ সম্পদের উপরে রয়েছে সেটি সংকুচিত হয় এবং মানুষের প্রাপ্যতা সংকুচিত হয়। অর্থাৎ প্রকৃতির সম্পদ ব্যবহার করবার সুযোগ যেমন মাথাপ্রতি কমে যায়, আবার একইভাবে সে যে জায়গাটুকুতে বসবাস করে সেটি খুবই সংকুচিত হয়ে যায় বলে
সুস্থ বসবাস, জীবনযাপন এবং সুস্থভাবে বেড়ে ওঠা, সুস্থ চিন্তার মানুষ হয়ে বেড়ে ওঠার সুযোগও সংকুচিত হয়। আপনি তো আমাদের উন্নয়ন ভাবনার নিয়মিত ব্যবচ্ছেদ করছেন, বিশ্লেষণ করছেন। আপনার কি মনে হয় আমাদের জাতীয় উন্নয়ন ভাবনা এবং এর জন্য গৃহীত যে নীতিমালা, সেগুলো কি সুসমন্বিতভাবে এই বিষয়গুলো প্রতিফলিত হচ্ছে? সমস্যাটা যে জায়গায় সেটা হলো প্র্যাকটিস। যেমন আমরা যে যে কার্বন নিঃসরণের টার্গেট করেছি এখন কিন্তু সেটার কাছাকাছিও আমরা যেতে পারি নাই। 10% টার্গেটের জায়গায় এখন 5% কাছাকাছি। সো এইসব বিষয়গুলোতে আমাদেরকে আরও জোর দেওয়ার অবশ্যই দরকার আছে। আমরা এসডিজিতে তো আমরা অনেক ভালো করেছি, এই ধরনের রেকর্ড ইত্যাদি আমরা দেখেছি। কিন্তু এসডিজির তো মূল মন্ত্রটা হলো যে একটা পরিবেশ বান্ধব বিশ্ব আমাদেরকে গড়ে তুলতে হবে আমাদের সন্তানদের জন্য। একটা আদর্শ দেশ নির্মাণের জন্য আমাদের আইন কানুন নীতিমালার কোনো অভাব নেই। তো এই জায়গাটাতে উন্নয়নের জন্য কোন বিষয়গুলোতে সর্বাগ্রে মনোযোগ দেওয়া দরকার বলে মনে করেন? ধন্যবাদ। এটা তো একটা গুরুত্বপূর্ণ যে আমাদের এত নীতিমালা আছে কিন্তু মান্যতার দিক থেকে, বাস্তবায়নের দিক থেকে অনেক দুর্বলতা রয়ে গেছে, যে কারণে নাকি আমরা যেভাবে আমাদের এই দেশকে উন্নত করতে চাচ্ছি, যে একটা পরিবেশ বান্ধব, অর্থনৈতিকভাবে উন্নত, সামাজিক অন্তর্ভুক্তিমূলক একটা দেশ হিসাবে আমরা বাংলাদেশকে চাই। তো সেই জায়গাটাতে আমার মনে হয় যে বিভিন্ন আমাদের সবারই দায়িত্ব আছে। নাগরিক হিসাবে আমার নিজের দায়িত্ব আছে যাতে করে আমি পরিবেশকে নষ্ট না করি, যেখানে সেখানে বিভিন্ন বর্জন না ফেলি। সুতরাং সামগ্রিকভাবে আমাদের উন্নয়ন কাঠামোতে পরিবর্তন করা, যেমন গণপরিবহন যদি ভালো হয় তাহলে কিন্তু আমরা একটা কার্বন নিঃসরণ অনেকটা আমি কমাতে পারি। কার্যকর গণপরিবহনের অনুপস্থিতি, অতিমাত্রায় দূষিত বায়ু, শব্দদূষণের তীব্রতায় মানুষের সুস্থ ও স্বাভাবিক জীবন প্রায় অসম্ভব হয়ে উঠেছে। কেবল প্রাকৃতিক পরিবেশ সেখানে বিপন্ন নয়, মহাসংকটে এ নগরীর সামাজিক পরিবেশ। দেশের বিশাল জনসংখ্যা ও পরিবেশের আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনার সাথে আমাদের এ বাস্তবতাকে মেনে নেওয়া ছাড়া পথ নেই। দর্শক মন্ডলী, আপনারা যেমনটি শুনলেন, বাংলাদেশ সবচেয়ে জনঘনত্বের দেশ এবং এখানে জনসংখ্যার বাড়তি চাপ আমাদের প্রতি মুহূর্তে অনুভূত হয়। আমাদের দেশের সম্পদ, আমাদের প্রকৃতির যে বৈচিত্র্য, আমাদের যে জৈব বৈচিত্র্যের সম্ভার, তার সবকিছুর উপরে এই চাপটি প্রতি মুহূর্তে স্পষ্ট হচ্ছে। একইভাবে বেশি মানুষ, তাদের বসবাসের জায়গা, তাদের সুস্থভাবে বেঁচে থাকা এবং বিকশিত হওয়া, তাদের কর্মক্ষম থাকা, এই সবগুলোই বাড়তি চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। এই চ্যালেঞ্জটি বিবেচনায় নিয়ে আমাদের উন্নয়ন ভাবনাগুলোকে সামনে এগিয়ে নিতে হবে। সেটি আমাদের ব্যক্তিগত পরিবেশ সচেতনতার মধ্যে যেমনভাবে প্রতিফলিত হতে হবে, জাতীয় জীবনের উন্নয়ন কৌশল নির্ধারণের ক্ষেত্রেও যথাযথভাবে প্রতিফলিত হতে হবে। এবং সেটি যদি হয়, তাহলে এই জনসংখ্যার চাপকে এবং জনসংখ্যার আধিক্যকে আমরা কিভাবে সম্পদে রূপান্তরিত করা এবং সে সম্পদের সুষম ব্যবহারকে নিশ্চিত করতে পারি, সেটি সম্ভাবনাকে কাজে লাগানোর একটি সুযোগ সৃষ্টি হবে। সেটি যদি আমরা যথাযথভাবে করি, সেটি হবে আমাদের প্রত্যাশার পূরণ। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।